একদিকে দুর্ভিক্ষ, একদিকে যুদ্ধ, মৃত্যুই এখন একমাত্র বাস্তব। সত্যি এই সময় তারানাথের কথা খুব মনে পড়ে। রেডিওর শব্দটা কমিয়ে দিয়ে হাতের পেপারটা খুললাম। খবরগুলোও যেন রোজ কপি পেস্ট করা হচ্ছে। তার উপর যদি গৃহেও সকাল সন্ধ্যা উঠতে বসতে স্ত্রীর সাথে বেঁধে যায়, তাহলে আর বলার অবকাশ থাকে না যে মনের অবস্থা কি হয়। ছেলেবেলাটাই ভালো ছিল। স্কুল করে বাড়ি ফেরার পর খেলার মাঠ, আর রাতে ঠাম্মা দাদুর মুখে শুয়ে রাজা রাজাদের গল্প শোনা। কোনো মন্ত্র বলে যদি ফিরে যাওয়া যেত সেদিনগুলোয়। এই মন্ত্রের কথা মনে আসতেই তারানাথের কথা মাথায় এলো। সে সপ্তাহখানেক হলো গ্রামের বাড়িতে গিয়েছে। এখন ফিরেছে কিনা বলতে পারি না, তবু মনের ভেতরে দুর্বার ইচ্ছে চেপে বসল যে একবার খোঁজ নিয়েই দেখা যাক তার বাড়িতে গিয়ে। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম প্রথমে কিশোরীর মেসের উদ্দেশ্যে। তাকে যথাস্থানেই পাওয়া গেল, এবং সবথেকে বড় কথা, কিশোরী সেনের মানসিক পরিস্থিতির সাথে আমার মনের অবস্থাও তাৎপর্যক্রমে এক হয়ে গেল। সে বলল, ভাই আমি নিজেই তোমার বাড়ি যাব ভেবেছিলাম, এভাবে আর দিন কাটে না। চলো, যদি তারানাথকে বাড়িতে পাওয়া যায় তবে কিছু টোটকা জেনে নেব আজ। আমরা দুটো কাঁচি সিগারেট ধরিয়ে হাঁটা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মনের ভেতরের অনেক ক্ষোভ বিদ্বেষ কিশোরীর সামনে এক নিঃশ্বাসে ঝেড়ে ফেলে একটু ঠান্ডা বোধ করলাম যেন। অবশেষে তারানাথের বাড়ি পৌঁছালাম তখন প্রায় দুপুর। দরজার সামনে পৌঁছতেই দেখলাম সেটা হাঁ করে খোলা। কিশোরী বলল, কি ব্যাপার, দরজা খোলা কেন? বললাম, হয়তো উনি বেরিয়েছেন কোথাও, নইলে হয়তো। কথা শেষ না হতেই দেখলাম একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক বেরিয়ে এলেন ঘর থেকে। বুঝলাম এই ভদ্রলোকটি দরজা খুলে রেখে ভেতরে গিয়েছিলেন। জুতো জোড়া খুলে ভেতরে ঢুকতেই তারানাথের হাসি মুখ দেখতে পেলাম। বলল, আরে আরে এসো এসো, তোমাদের কথাই তো ভাবছিলাম। ঈশ্বরের ইচ্ছায় এই সপ্তাহটা খুব ভালোই যাচ্ছে, বুঝলে। প্রায় প্রতিদিন দু একজন করে হাত দেখাতে আসছেন। তোমাদের আগে যে ব্যক্তি ছিলেন উনি অবশ্যই হাত দেখাতে আসেননি, এসেছিলেন আমার খোঁজ নিতে। আরে উনি সেই সুবালার বাবা, যে জাতিশ্বরের গল্প তোমাদের বলেছিলাম। কিশোরীকে লক্ষ্য করলাম শোনা মাত্রই দরজার দিকে আবার তাকালো। ওর নিশ্চয়ই ওই ঘটনা মনে পড়ে গেছে। তারানাথ তখনও কথা বলা থামায়নি। যাই হোক, আজ বলো তোমরা কি খাবে। এই চারিমা, একটু চা করে আনতো দেখি। তারানাথের মনে এতটা খুশি অনেক দিন পরে দেখলাম। সত্যি এই মানুষটার জীবনের মর্মান্তিক ঘটনাগুলো শোনার পর ওনার মুখের হাসিটুকু দেখলে মন ভরে যায়। এই ব্যাপারে নিশ্চিত আজ জমিয়ে একটা গল্প শোনা যাবে। কিশোরী হয়তো আমার মনের ভাবটা বুঝতে পেরেই বলল, আচ্ছা ঠাকুরমশাই, আমরা তো ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে দেশের মানুষ বিক্রি হয়ে যেতে বসবে একদিন। আপনি তো এত কিছু জানেন, তবে এটা বলতে পারেন না আমাদের দেশের কি হবে? আমার মনে হয় এর থেকে রাজতন্ত্রই ভালো ছিল। তারানাথ মাথা নেড়ে সম্মতি দিল। কিশোরী বলতে লাগলো, যাওয়া আসার পথে আপনার দরজার বাইরে একটা বোর্ড চোখে পড়ে, যাতে লেখা আছে বড় বড় রাজরাজাদের প্রশংসাপত্র আছে। আসলে কি আপনি কখনো কোনো রাজার বাড়ি গিয়েছেন? তারানাথ চোখ মোটা মোটা করে কিশোরীর দিকে তাকালো। আমি বুঝলাম কিশোরী আবার একটা আপত্তিকর প্রশ্ন করে ফেলেছে তাকে। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, না মানে ও বলতে চাইছে আপনার প্রশংসাপত্রগুলি আপনি কিভাবে পেয়েছেন, মানে শুধুই কি নির্ভুল ভবিষ্যৎবাণী করে? তারানাথ এক হাত দিয়ে আমায় চুপ করতে বলে আর একটা হাত এগিয়ে কিশোরীর দিকে রাখল। অবাক করে বলল, সিগারেট দাও বলছি। উফ বাবা, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কিশোরীর কি অবস্থা কি জানি। এই মানুষটা এত বৈচিত্র্যময় যে বাইরে থেকে দেখে মনের ভাব বিচার করা শক্ত। কিশোরী পকেট থেকে পাসিংশ বার করে তার সামনে ধরল। তারানাথ আমাদের অবাক করে প্যাকেটটি তার পাশে রেখে তার বা পকেট থেকে আরেকটি পাসিংশ এর প্যাকেট বের করল। হাসি মুখে বলল, বললামই তো তোমাদের, বেশ কয়েকদিন আমার সময় খুব ভালো যাচ্ছে, তাই তোমার প্যাকেটটা সঞ্চয়ের খাতায় রেখে আমার থেকেই ধরাই।
তারানাথের মনের অবস্থা দেখে বোঝাই গেল আজকের গল্পটা জমতে চলেছে খুব। মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে তারানাথ বলতে আরম্ভ করল, আমার ভবঘুরে জীবনের একদম শেষের দিকের ঘটনা বলি, তবে শোনো। তবে এই ঘটনায় যে মর্মান্তিক মুহূর্তটির উল্লেখ আছে তার সাথে একজন ব্যক্তির খুব সাদৃশ্য তোমরা পাবে। যাই হোক, তবে শুরু করি। কথাটি বলতে বলতে তারানাথ উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, হয়তো লাঠি নিয়ে চলাফেরা করার সময় চলে এলো, বুঝলে কিশোরী। আর মনে হয় বেশি দিন বাকি নেই। তোমরা একটু বসো, আমি চা নিয়ে আসি। একটু গলা ভিজিয়ে না নিলে এত বড় ঘটনাটি বলতে মাঝে আবার থামতে হতে পারে। কিশোরী যেন এটাই চাইছিল, বলল, ঠাকুরমশাই, আমিও তাহলে একটু মুড়ি নিয়ে আসি। চা, মুড়ি আর আপনার জীবনের অত্যাশ্চর্য কাহিনীর একটা আলাদাই সম্পর্ক আছে। যাই ভাইয়া। হ্যাঁ। কিশোরী উঠে চলে যেতেই তারানাথ আমার দিকে তাকিয়ে তার রহস্যময় হাসিটা হাসল। তারপর উনিও চলে গেলেন চা আনতে। সত্যি বলতে কি, চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই যে চাটা আমরা খাই তাতে কিশোরীর উৎসাহ থাকলেও আমার খুব একটা নেই। তারানাথের মুখে চারির কথা শুনেই বুঝলাম হয়তো সে এসেছে, তাই মনে একটু আশ্বাস ছিল ঠিকই। ওরা দুজনে প্রায় একসাথেই ফিরল। তক্তপোষে বসে কিশোরী তারানাথের উদ্দেশ্যে বলল, ঠাকুরমশাই, দিন। এক চুমুক না দিলে আর হচ্ছে না। উফ, ভাইয়া, এই নাও, মুড়ি খাও। আমাদের দিকে চা এগিয়ে দিয়ে তারানাথ চোখ বুজে চায়ে চুমুক দিল। তারপর তৃপ্তি সূচক শব্দ করে বলতে শুরু করল, তখন আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের ভাগ্য গণনা করে বেড়াতাম পেটের দায়ে। পেটের দায়ে বলাটা ভুল হবে, কারণ যা উপার্জন করতাম আমার একটা পেটের জন্য অনেক বেশি হয়ে যেত। এমনই একদিন এক গ্রামে দুপুরে গাছের ছায়ায় বসে আছি। শুনতে পেলাম খানিক দূরে ঢোল পিটিয়ে কিছু প্রচার করা হচ্ছে, যেমন রাজার প্রহরীরা করে থাকে। কিন্তু খুব কাছে না হওয়ায় কি বলছে তা শুনতে পেলাম না। ঠিক তখন দেখলাম একটি বালক সাইকেলের চাকা লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দিয়ে আসছে। আমার সামনে আসতেই জিজ্ঞেস করলুম, আচ্ছা, তুমি কি জানো ওখানে কি প্রচার হচ্ছে? মানে ওদিক থেকেই তো এলে, তাই শুনতে চাইলাম। ছেলেটি হাত দিয়ে ছুটন্ত চাকাটি দাঁড় করিয়ে আমার দিকে তাকালো, উৎসুক হয়ে বলল, জুনাগড়ের রাজা মেঘনাথ রায় তার রাজসভার জন্য রাজ জ্যোতিষী খুঁজছেন। তাই আগামীকাল মধ্যাহ্নের মধ্যে ইচ্ছুক জ্যোতিষী ঠাকুরদের রাজসভায় উপস্থিত হতে বলেছেন। আমি এখন যাই। হ্যাঁ, ওই দেখুন আমার মা ডাকছে। চক্ষু নির্দেশ লক্ষ্য করে দেখলুম দূরে একজন মহিলা হাতে লাঠি নিয়ে গাছতলার দিকে তাকিয়ে আছেন। বালকটি সেদিকে চলে যেতেই বুঝলুম বাড়ি যাবার পর ওই লাঠির সদ্ব্যবহার হবে। দূরের প্রচারটা যেন আস্তে আস্তে মিলিয়ে গেল, এদিকে আর এলো না। কিন্তু মনে মনে তখনই ঠিক করে ফেলেছি, কাল আমি রাজসভায় উপস্থিত থাকব। জুনাগড় বেশি দূর নয় তা জানতাম, কারণ আমি যে গ্রামগুলিতে ঘুরে বেড়াতাম তার মধ্যে অপেক্ষাকৃত ধনী ব্যবসায়ীরা জুনাগড়ে বাণিজ্য করতে যেত। সেখান থেকেই জানতে পেরেছি সেই গ্রাম থেকে উত্তর পূর্ব দিক বরাবর একটি নদী পড়ে। সেই নদী পেরিয়ে একই দিক বরাবর হাঁটলে দুটি ছোট জঙ্গল অতিক্রম করলেই শুরু হয় জুনাগড়ের সীমানা। যাদের কাছে শুনেছিলাম তারা কিন্তু গরুর গাড়িতে যাতায়াত করতেন। এ হলো তাদের জীবনের সম্ভাব্য মানচিত্র। তারানাথ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা পাশে রাখল। আমরাও আমাদের কাপগুলো তারানাথের দিকে এগিয়ে দিলাম। কিশোরীর মুখ দেখলাম এখনই হাঁ হয়ে গেছে।
তারানাথ আরেকটি সিগারেট ঠোঁটে নিয়ে দেশলাই ধরালো। তারপর প্রথম টানের ধোঁয়াটুকু পুরোটাই নাক দিয়ে ছেড়ে বলতে শুরু করলো। অনেক সময় এমন হয়, অতিরিক্ত আকাঙ্ক্ষা কোনো জিনিসের প্রতি হঠাৎ জাগলে সে কার্যে নিপুণতা থাকে না। এছাড়াও পরিবেশ কখনো কখনো তার কোলে থাকা এই ক্ষুদ্র সত্তাগুলিকে বিপদের পূর্বাভাস দেয়। ঠিক তেমনি আমার পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়েছি। লক্ষ্য করলাম আকাশের নীলচে আভার ওপর কেউ যেন তুলি দিয়ে কালো রং ছিটিয়ে দিল। কিন্তু তখন আমি ভূত ভবিষ্যৎ জ্ঞান শূন্য। হাঁটার কষ্ট শরীরে লাগে না। ঘোর দুর্যোগের কথা মাথায় নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম জুনাগড়ের উদ্দেশ্যে। সন্ধ্যা পর্যন্ত অবিশ্রান্ত হেঁটেও সেই নদী পেলাম না। ভয় না পেলেও নিজের সময়ের ভুল ব্যবহার হলো কিনা সেসব ভাবতে ভাবতেই এগোচ্ছি। এমন সময় কানে এলো মেঘেদের সতর্ক বার্তা। ভেবে দেখো আমার তখনকার মনের অবস্থা। হাঁটার গতি আরো বাড়িয়ে দিলুম। ওদিকে আমার তালে তালে মেঘেরাও যেন চোখ রাঙাতে শুরু করেছে। তবে প্রকৃতি এতটাও নিষ্ঠুরতা করল না আমার সঙ্গে। আকাশের উত্তর পূর্ব কোণে সাদা সুতোর মতো জাল বুনে দিয়ে তড়িৎ প্রবাহ ফুটে উঠল। তার আলোতে দেখতে পেলাম নদীটা। রাতের অন্ধকারে নদীর গভীরতা দেখে আন্দাজ করা সম্ভব নয়। এদিকে যদি নদী পার না করি হয়তো কাল মধ্যাহ্নের মধ্যে আমি রাজবাড়ি পৌঁছতে পারবো না। আন্দাজে পা টিপে টিপে হাঁটু জলে নামলাম। একবারের বিদ্যুৎ ঝলকানিতে নদীর অকুল দেখতে পাইনি, তাই অসহায় হয়ে প্রকৃতির নির্মমতার ওপরেই নির্ভর করতে হলো। মাঝে মাঝে মেঘ ডাকছে ঠিকই, কিন্তু নিরেট কালো মেঘের আচ্ছাদন ভেদ করে বিদ্যুতের আলো নিচে পৌঁছতে পারছে না। অনেক সময় পর পর দূরের আকাশে তীব্র আলোর ঝলকানি হচ্ছে, কিন্তু তা আমার কার্য উদ্ধারের জন্য যথেষ্ট নয়। অগত্যা দাঁড়িয়ে না থেকে হাঁটু জল থেকে কোমর জলে গেলাম। তারপর বুক এবং তারপর শরীর ভাসালাম নদীর জলে। রাতের শান্ত নদীতে চোরা টান নেই, তবুও কষ্টের কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। সাঁতার কাটছি তো কাটছি, নদী তীর সংলগ্ন কোনো চিহ্ন নেই। একসময় মনে হলো এই চলমান হৃৎপিণ্ডকে বাঁচানোই হয়তো আমার পক্ষে দুষ্কর হয়ে যাবে, কিন্তু হার মানলে তো হবে না। অন্তত অজ্ঞাত মৃত হয়ে আমার শরীরটা জলে ভেসে যাবে এই আমি হতে দিতে পারি না। এসব ভাবছি আর প্রাণপণে নিজেকে নিয়ে এগোচ্ছি। ঠিক এই সময় কাঙ্ক্ষিত পরিবেশটি তৈরি হলো। যে বিদ্যুৎ ঝলকানির অপ্রস্তুতিতে আমার মরণাপন্ন অবস্থা আমায় জীবনের শেষ আলোটা সেই দেখালো। দেখলাম আমি প্রায় তীরের কাছে পৌঁছে গেছি। ঠাঁই না পেলে নিজের শরীরটাকে ভাসিয়ে নিয়ে আর উঠতে পারবো না, সে ভয়ে এতক্ষণ দাঁড়িয়ে দেখিনি। তীর চোখে পড়তে সাঁতার বন্ধ করে দাঁড়ালাম। দেখলাম বাঁচার তাগিদে কোমর জলে সাঁতার কাটছিলাম। অনেক কষ্টে জল থেকে উঠে নদী তীর সংলগ্ন নরম বালির চরে নিজের শরীরটা ফেলতেই ক্লান্তি মেশানো চোখে পৃথিবীর সমস্ত নিদ্রা এসে বাসা বাঁধল। তারানাথকে একটু চুপ করতে দেখে কিশোরী দেরি করল না, প্রশ্ন করল, আপনি পৌঁছতে পেরেছিলেন পরের দিন সময় মতন? তারানাথ যেন একটু অসন্তুষ্ট হয়ে বলল, এত উত্তেজিত হয়েও না, বুঝতেই তো পারছো উত্তেজনার ফল কি হয়। আমি বললাম, কিশোরী তুমিও হয়েছো তো তেমনি। ঠাকুরমশাই আপনি বলতে থাকুন। তারানাথ বুঝতে পারল আমরা কাহিনীতে এতটাই প্রবেশ করে ফেলেছি যে অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। উনি বলতে আরম্ভ করলেন,
চোখ যখন খুলল তখন ভোর হয়নি। মাথার ওপর একটি শকুন চরকি কাটছে। শরীর কিন্তু তখনও পুরোপুরি সুস্থ নয়। উঠে দাঁড়াতে গিয়ে প্রচণ্ড হাতে ও পিঠে ব্যথা অনুভব করলাম। ভেজা পুটলি হাতে নিয়ে আমার যাত্রা আবার শুরু হলো। একই দিক অনুসরণ করে হাঁটছি আর হাঁটছি। যে ছোট জঙ্গলের উল্লেখ মৌখিক মানচিত্রে ছিল, তার একটি কোনো মতে পার করতে করতেই সূর্য মাথার উপর এলো। মনে মনে ভাবলাম, অর্থের নেশা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। গ্রামে গ্রামে ঘুরে যা আয় হতো তাতে আমার খুব ভালোভাবেই চলে যায়। তবে কেন এই মতিভ্রম? কিন্তু আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ, কারণ তিনি এ ভয়ানক যাত্রার ফলস্বরূপ আমায় এমন এক বিভৎস অভিজ্ঞতা ও জ্ঞান দিয়েছে। যাই হোক, পথ যে সঠিক তা বুঝতে পেলাম সিঙার শব্দে। তোমরা হয়তো জানো, রাজা মহারাজাদের রাজসভায় প্রবেশ করার সময় এটি বাজিয়ে সবাইকে সতর্ক করা হতো এবং তার শব্দ শোনা যেত রাজ্যের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই। শব্দটি শুনে শরীরের মধ্যে একটা সান্ত্বনার ঠান্ডা বাতাস অনুভব করলাম। পিঠের ও হাতের ব্যথা অনেকটা কমে গেল। আসলে মানুষ শারীরিকভাবে দুর্বল হলে বিশ্রাম নিলে তা সেরে যায়, কিন্তু মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে কোনো রোগই যেন ছাড়তে চায় না। আমার ব্যথাটাও তেমন, শরীর থেকে মনে চলে এসেছিল। বার কয়েক সে শব্দ শুনে দিক নির্ণয় করতে আর কোনো অসুবিধে হলো না। জঙ্গলের অভ্যন্তর থেকে না গিয়ে এক প্রান্তে যেখানে গাছপালার সংখ্যা কম সেদিক থেকে গেলাম। এই প্রথমবার মৌখিক মানচিত্রের একটি কথা মিলল। জঙ্গল পেরোতেই খানিক দূরেই দেখলাম জুনাগড়ের রাজ্যের সীমানা। একটি উঁচু পাথরের স্তম্ভে খোদাই করে দুটি তরোয়াল গুণচিহ্নের আকারে বানানো, নিচে লেখা জুনাগড় ৭৩। শেষের অক্ষর দুটি হয়তো কোনো পরিমাপের একক। সূর্য মাথার ওপর থেকে খানিকটা পশ্চিম দিকে সরছে। তখন আমি রাগ পায়ে হাঁটতে শুরু করলাম কোনো এক রাজ্যবাসীর খোঁজে, যাতে তার কাছের থেকে রাজবাড়ির ঠিকানা নিতে পারি। প্রায় ২ মাইল হাঁটার পর চোখে পড়ল একটি বাড়ি। না, একটি নয়, তাও ৩-৪টে হবে। প্রথম বাড়ির উঠোনে এসে দাঁড়াতেই দেখলাম একটি বালক হাতে সাইকেলের একটা টায়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে একটু খটকা লাগলো। কালও একটি এই বয়সের বালকের কাছের থেকে এই রাজ্যের ব্যাপারে জেনেছি। আজও ঠিক একই রকম পরিস্থিতি হলো কি করে? প্রশ্ন মনে থাকলেও রাজবাড়ি আমায় যেন অমোঘ আকর্ষণে টানছে। তখন প্রশ্ন করলাম, রাজবাড়ি কোন দিকে তা কি বলে দিতে পারো? আসলে আমি ভিন রাজ্যের মানুষ, রাজবাড়ি যাব, যদি মহারাজ কোনো কাজের ব্যবস্থা করে দেন এই আশায়। তবে এক কাম করেন, আপনার পূব দিক লক্ষ্য কইরা একদম সোজা হেঁটে যান। এক বড় দিঘি দেখতে পাবেন, সেইখান থেকেই রাজবাড়ি দেখা যায়। প্রকাণ্ড রাজবাড়ি কিনা বলে সে চলে গেল। এরূপ বর্ণনা শুনলে সবসময় গন্তব্য দূরে মনে হয়। ভেবেছিলাম রাজবাড়ি সম্ভবত এখনো অনেকটা দূর, কিন্তু দিক নির্দেশ অনুযায়ী চলতে চলতেই দিঘিটি চোখে পড়ল। আর পড়বে নাই বা কেন, ধুধু প্রান্তরের মধ্যে হঠাৎ দেখতে পেলাম কয়েক হাজার সাদা বক উড়ে এসে বসল। সেদিকে চোখ যেতেই প্রথম চোখে পড়ল দিঘিটা। দিঘির কাছে পৌঁছে দেখলাম কয়েকজন কাঠুরে কুঠার ও পাঁজা করে রাখা কাঠ রেখে পরম তৃপ্তিতে গলা পর্যন্ত জলে বসে গল্প করছে। আমায় তারা দেখতে পেল, কিন্তু কোনো কথা বলল না। দিঘির উত্তর পাশে একটি বাঁধানো ঘাট আছে, যেটা দেখলে বোঝাই যায় ওই রাজবাড়ির কোনো কাজে শুধু ব্যবহার করা হয় ঘাটটি। এবং এই একই দিক বরাবর একটি রাস্তা লক্ষ্য করলাম, যেটি নিশ্চিত রাজবাড়ি পর্যন্ত আমায় নিয়ে যাবে বলে আমার মনে হলো।
সেই বালকের কথা অনুযায়ী প্রাসাদের চূড়া চোখে পড়লেও শুধু দেখে তো তার দূরত্ব নির্ণয় করা সম্ভব হলো না। তবে আমায় আরও দ্রুত রাজবাড়ি পৌঁছতে সাহায্য করল ওই নুড়ি কাকড়বিহীন মসৃণ মাটির পথটি দিয়ে হাঁটলেই বোঝা যায় যে প্রতিনিয়ত এই রাস্তার গুণমান সংরক্ষণ করা হয়। রাজবাড়ির মূল ফটকের সামনে যখন পৌঁছালাম তখন সূর্য প্রায় পশ্চিমে ঢলেছে। সামনে দাঁড়িয়ে থাকা রক্ষীকে বললাম, আমি এসেছি একটু মহারাজের সাথে দেখা করতে। আসলে একজন রাজজ্যোতিষী প্রয়োজন, এ প্রস্তাব পেয়ে আমি এসেছি। বাবা, আপনাকে নিয়ে যাচ্ছি অন্দরমহলে। তবে সে নির্বাচন তো প্রায় শেষের পথে, আর আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে না যে আপনি রাজজ্যোতিষীর স্থান নিতে পারবেন, কারণ আপনাকে তো প্রথম দেখায় আমি ভণ্ড সাধু ভেবেছিলাম। তবুও চলুন, রাজবাড়িতে যখন এসেছেন তখন একটু বিশ্রাম নিয়ে তারপর ফিরবেন। মনটা খারাপ হয়ে গেল। মনে হলো কাল রাতে যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে ঠিক সময় পৌঁছে যেতাম। কিন্তু আমার অবস্থা সেই সময় কি ছিল তা তো তোমাদের বললামই। রক্ষীর পেছন পেছন অন্দরমহলের দিকে এগোলাম। সোনালি রঙের বিশাল পাথর দিয়ে তৈরি এই রাজবাড়ি দেখলে স্বর্ণমহল বলে ভুল হয়। তবে রাজবাড়ির চূড়া থেকে শুরু করে প্রতিটা স্তম্ভ শুধু সোনার নয়, স্বর্ণের ওপরে কোনো ঈশ্বর প্রদত্ত নিখুঁত হাতের কারুকার্য অঙ্কিত করা হয়েছে। মন্ত্রমুগ্ধের মতো দেখতে দেখতে রাজসভার প্রধান প্রবেশদ্বারে পৌঁছালাম। যে দরজায় হাত দিতেও আমাদের মতো মানুষের চরম সংকোচ বোধ হয়। আমার মনে হলো তার কোনো অংশেই কাঠ নেই, পুরোটাই স্বর্ণের। আমাকে একটু তফাতে দাঁড় করিয়ে রেখে রক্ষী তখন গেছে রাজসভায় আমার প্রবেশের অনুমতি নিতে। কিছু সময় পর সে এসে যা বলল তাতে আরো হতাশ হয়ে পড়লাম। বাবা, অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনি যদি ততক্ষণ ভেতরে গিয়ে দেখতে চান তবে দেখতে পাবেন, আর যদি এটুকু সময়ের জন্য না যেতে চান তবে চলুন আমার গৃহে, ওখানে গিয়ে একটু বিশ্রাম নেবেন। আমি বললাম, রাজদরবারে এসে একবার এই মর্তের ঈশ্বরের মুখ দর্শন করব না? জিনিসটা ভালো হবে না। তুমি বরং মূল ফটকে দাঁড়াও, আমি একবার তাকে দর্শন করে আসছি। রক্ষী সম্মতিসূচক মাথা নেড়ে চলে গেলে আমি রাজদরবারের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে রাজরক্ষীরা খুব যত্নে প্রবেশদ্বার খুলে দিল এবং সেই প্রবেশদ্বারের সাথে খুলে গেল আমার ও জুনাগড়ের রাজার জীবন। তারানাথ একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়লেন। আমরা এটুকু ভেবে অন্তত একটু শান্তি পেলাম যে মানুষটা অবশেষে সে জায়গায় পৌঁছেছে। রাজার ও তারানাথের জীবন খুলল কিভাবে জিজ্ঞেস করলাম। রাজদরবার খুলে দিলে ধীরে ধীরে রাজসভার দিকে পা বাড়ালাম। ভেতরে ঢুকতেই আমি যে সম্ভাবনার আঁচ পেলাম তা সেই রাজ্যের জন্য মঙ্গলকর নয়। ভেতরে ঢুকলাম পা টিপে টিপে। আমি তখন ভীষণভাবে অপ্রস্তুত মনে করছি নিজেকে, কিন্তু নব আগন্তুকের প্রতি রাজসভার কারো ভ্রুক্ষেপ নেই। সবার মনোযোগ রাজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন গেরুয়া বসন পরা মানুষের দিকে। আমি ধীরে ধীরে একজন রাজসিক বস্ত্র পরিহিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যে এই ক্ষেত্রে নতুন সে ব্যাপারে হয়তো উনিও লক্ষ্য করেননি। পাশে গিয়ে দাঁড়াতেই আমায় জিজ্ঞেস করলেন, শম্ভুচরণী রাজজ্যোতিষী হবে, ওনার গণনার সাথে হরিশ্চন্দ্র পারবে না, কি বলেন আপনি? বুঝলাম এই দুজন ব্যক্তি এই পরীক্ষার শেষ প্রার্থী। আমি আর কি বলবো, এতে দর্শকের মতো আমাকেও দেখেই বেরিয়ে যেতে হবে। তবে রাজসভাসদ যখন প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়া আমার একান্তভাবে কাম্য। তাই বললাম,
কে রাজজ্যোতিষী হবে তা বলতে পারবো না হয়তো, তবে চাইবো যেই হোক না কেন তাতে যেন রাজ্যের মঙ্গল হয়। জানি না আসল কথাটা কেউ বলেছে কিনা। শেষ কথাটি শুনেই উনি তৎক্ষণাৎ আমার দিকে মাথা ঘোরালেন, ভ্রুকুটি করে বললেন, আসল কথা মানে কি কথা? না মানে রাজসভায় প্রবেশ করেই আমি একটি সম্ভাবনার আঁচ পেয়েছি, সেই কথাটা বোধহয় ওনারা জানাননি। সভাসদ আমায় অবাক করে আমার হাত ধরে টেনে সর্বসমক্ষে ওই দুজন ব্যক্তির মাঝে নিয়ে দাঁড় করালেন। রাজামশাইকে বললেন, ধৃষ্টতা ক্ষমা করবেন মহারাজ, এই মানুষটির দাবি ইনি রাজসভায় প্রবেশ করে এমন কোনো কিছু আঁচ করতে পেরেছেন যা হয়তো আমাদের দুজন শেষ প্রতিযোগী এখনো বলেন। আপনি এই উক্তির পূর্ণাঙ্গতা বিচার করুন। রাজা মেঘনাদ যেন এ বক্তব্যে একটুও বিচলিত হয়নি। তা তার মুখ দেখে বুঝতে পারলাম। আমি আমার জীবনে অমন সুন্দর পুরুষ দেখিনি। মুখের হাসি অটুট রেখে জিজ্ঞেস করলেন, বলুন ঠাকুর মশাই, এমন কি আছে যার আঁচ আপনি পেয়েছেন? আপনারা দুজন দয়া করে একটু অপেক্ষা করুন। যেমন তার দর্শন তেমন তার বাক্যালাপ। রাজাদের সচরাচর এমন হতে দেখা যায় না। তার রূপে গুণে আমি মোহিত হয়ে গেলাম। গলা নিচু করে বললাম, রাজামশাই, এই কথাটি আমি আপনাকে আলাদাভাবে বলতে চাই, মানে শুধু আপনি জানলেই ভালো। কথাটি বললাম কারণ যে কথাটি আমি বলতে চাইছিলাম তা অন্য কেউ শুনলে রাজ্যের বিপদ আসার সম্ভাবনা থাকে। রাজা মেঘনাদ একই ভঙ্গিতে বললেন, ঠাকুর মশাই, আমার রাজ্যের রাজ্যবাসীদের নিয়ে আমার কোনো সংশয় নেই মনে। এদের মতন প্রজা পেয়ে আমার রাজ্য জীবন ধন্য হয়ে গেছে। আপনি যা বলার সবার সামনেই বলতে পারেন। আর কথা বাড়ালাম না। রাজসভায় দাঁড়িয়ে রাজার সাথে অসমন্বয়কর আচরণ ঠিক হবে না ভেবে বলেই ফেললাম সম্ভাবনার কথাটি। রাজামশাই, আপনার পরে রাজ্যের রাজা কে হবে এ বিষয় নিয়ে ভেবেছেন? কথাটি শুনে রাজা সহ সমস্ত রাজসভার মানুষ চুপ হয়ে গেল। এতটাই চুপ হয়ে গেল যে রাজার সিংহাসনে বসে পড়ার আওয়াজটাও অনেক জোরে শোনা গেল। বুঝলাম এই কথা এখানে আগত কোনো জ্যোতিষী বলেননি। রাজার চেহারার হঠাৎ এমন পরিবর্তন হওয়ায় আমি খুব অপ্রস্তুত হয়ে পড়লাম। যত দূর দেখতে পাচ্ছি সবার চোখই কপালে উঠেছে। রাজা মশাই বললেন, ঠাকুর মশাই, আপনি কি বলতে চান? আর মন্ত্রী মশাই, আপনি বৈঠক কক্ষ খোলার ব্যবস্থা করুন। আজকের মতন এনাদের দুজনকে রাজবাড়িতে রাখুন। কাল আমি এখান থেকে আবার সভা শুরু করব। আমায় ক্ষমা করবেন সভাসদবৃন্দ, আজকে সভা এখানে শেষ করলাম। ঠাকুর মশাই, আপনি আমার সাথে আসুন। বলে সিংহাসন থেকে উঠে হাঁটতে শুরু করলেন। মন্ত্রীমশাই চোখের ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। দেখলাম যে সভাসদ ও রাজ্যের প্রজারা সর্বদা এই প্রভাবশালী সুদর্শন রাজার দিকে চেয়ে আছে এবং তারা প্রত্যেকে আমার দিকে কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। তাদের মনের ভাব বিচার করা শক্ত। দুটো বৃহৎ বড় ঘর অতিক্রম করে আমরা তিনজন এলাম বৈঠক ঘরের সামনে। মন্ত্রীমশাই দরজা খুলে দিলেন। রাজা মেঘনাদ বললেন, মন্ত্রী মশাই, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি ঠাকুর মশাইয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই। রাজামশাইকে এই কারণেই আমি রাজসভায় বলেছিলাম এই কথাটা ওনার একা জানাটাই রাজ্যের জন্য মঙ্গল। উনি নিশ্চয়ই এখন সেটা বুঝেছেন। মন্ত্রীমশাই বাইরে দাঁড়িয়ে রইলেন। আমরা দুজন গিয়ে বসলাম বৈঠকখানায়। তারানাথ চুপ করে ঘরের চারিদিকে একবার চোখ বুলল, তারপর বলল, তোমরাও এখন এক বৈঠকখানায় বসে আছো, আর আমিও আমার জীবনে অনেক রাজার বৈঠকখানায় বসেছি, কিন্তু সেই বৈঠকখানার রূপ ও চরিত্রের যে মাধুর্যতা আমি কোথাও দেখিনি।
ঘরের মধ্যের আসবাবপত্র থেকে শুরু করে যে পাত্রে আমায় জল খেতে দিলেন রাজামশাই, তাও সোনার। ভাবতে পারছো কিশোরী? যাই হোক, সম্মুখের চেয়ারটিতে বসে রাজামশাই যখন আমায় প্রথম প্রশ্ন করলেন, তার মুখ দেখে বুঝলাম সে আমার বক্তব্যে যথেষ্ট মুষড়ে পড়েছেন। বললেন, ঠাকুরমশাই, আপনি যে কথা আমায় বললেন তার কারণ কি এবার আমায় বলুন। আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি। আপনি এ রাজ্যের রাজা, আপনাকে এ কথা বলতে আমার একটুও ভালো লাগেনি। তবে এর সম্ভাবনা আমি পেয়েছি যে আপনার রাজ সিংহাসনে আপনার পরে ওই স্থান নেওয়ার কেউ নেই। আমি যদি খুব ভুল না করি তবে আপনি নিঃসন্তান, কিন্তু রাজ্যবাসী সেটা জানে না। কি ঠিক বলছি? রাজা মেঘনাথের মুখ ভয়ে শুকিয়ে গেল বোধ হয়। কাঁপা গলায় বললেন, ঠাকুর, আপনি কে? আমায় সত্যি করে বলুন। আমি যে নিঃসন্তান এ কথা আপনি কিভাবে বুঝলেন? তবে ঈশ্বরের কৃপায় আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। বৈদ্যমশাই জানালেন এই সপ্তাহের মধ্যেই আমি সন্তানের মুখ দেখব। এ কারণেই রাজজ্যোতিষীর খোঁজ ঠাকুরমশাই। তবে আপনার কথায় যা বুঝছি, তবে কি আমি... রাজা মেঘনাথ মুখ নিচু করে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমার কোনো মানুষের মন ভেঙে দেওয়া প্রস্তাব দিতে ভালো লাগে না। তারপর যে একটি রাজ্যের রাজা, এবং ওটাই আমার প্রথম দিন তার সাথে সাক্ষাতের, সান্ত্বনা দিয়ে বললুম, রাজামশাই, ভেঙে পড়বেন না। আপনি যদি চান আমি চেষ্টা করে দেখতে পারি কিছু করার, তবে এর জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন হবে। রাজা মেঘনাথ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ, বলুন না ঠাকুরমশাই, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। শুধু আমাকে একটা সন্তান, ঠাকুরমশাই, সন্তান। দেখুন, আপনি ভেঙে পড়বেন না দয়া করে। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। রাজা মুখ মুছে চোখ তুললেন, বললেন, বলুন ঠাকুরমশাই, কি জানতে চান? রানীমায়ের গর্ভে সন্তান আসার পর উনি কি কাউকে হাত দেখিয়েছিলেন? রাজা একটু ভেবে নিচু গলায় বললেন, আমার রাজ্যের প্রধানমন্ত্রী হলো আমার শালক রমাপতি ব্যানার্জি। আমি ওকে বলেছিলাম গোপনে একজন রাজজ্যোতিষীকে নিয়ে আসতে, কারণ আমি জানতে চেয়েছিলাম সন্তান হতে গিয়ে আমার স্ত্রী বা আমার সন্তান সম্পূর্ণ সুস্থ থাকবে কিনা। রমা গিয়ে ভিনদেশ থেকে এক জ্যোতিষীকে নিয়ে আসে এবং সে বলে কোনো বিপদ নেই, সব খুব স্বাভাবিক থাকবে। শুধু আমার স্ত্রীর আহারের প্রতি আসক্তি আনার জন্য একটি ঔষধ অর্থাৎ একটি ফল দিয়ে চলে যান এবং যাওয়ার সময় বলে যান যে 3 দিনের মধ্যে ওই ফলটি 3 টুকরো করে খেয়ে ফেলতে হবে। আমার স্ত্রী নিয়ম মেনেই তা প্রয়োগ করে। আমি কিছুটা বুঝে গেলাম আসল ব্যাপারটি কি। মাথা নিচু করে বললাম, আপনার শ্যালকই এখন দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ, ওই রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে ওকে সারা রাজ্যের লোক ভালোবাসে। শুধু তাই নয়, ও খুব ভালো তলোয়ার চালায়। বহু রাজ্যের তলোয়ার খেলায় পুরস্কার জিতে এনেছে। আচ্ছা বেশ, আমায় একবার বৈদ্য মশাইয়ের বাড়ি নিয়ে যাবেন। ওনার সাথে কিছু কথা বলার ছিল, আর আমি চাই এটা শুধু আপনিই জানুন। কোনো অসুবিধা নেই। বৈদ্যমশাইকে কদিনের জন্য রাজবাড়িতে রেখে দিয়েছি, উনি ওনার ঘরেই আছে। চলুন। আমি রাজা মেঘনাথকে অনুসরণ করলাম। উনি মন্ত্রী মশাইকে বৈঠকখানায় বসতে বলে আমায় নিয়ে বৈদ্য মশাইয়ের ঘরে চললেন। ওনার ঘরে পৌঁছে দেখি চেয়ারে বসে একটা কাগজের দিকে তাকিয়ে আছেন রাজবৈদ্য। কথায় আছে না, অসুখ অনেকটা সেরে যায় ডাক্তারের দিকে তাকালে। ইনি হয়তো সে প্রবাদের সব থেকে বড় উদাহরণ। রাজা মেঘনাথ বললেন, বৈদ্যমশাই, আপনার সাথে ঠাকুর মশাই একটু কথা বলতে চায়। মনে রাখবেন,
এই আলোচনা যেন সম্পূর্ণ গোপন থাকে। রাজবৈদ্য চোখ ছোট করে বললে, ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আর আমার সাথে এই রাজবাড়িতে কথা বলার মতন কে আছে বলুন? তাছাড়া মন্ত্রী মশাইয়ের আদেশ অনুযায়ী আমি শুধু রানীমাকে দেখার সময় বাইরে বেরোই, নতুবা ঘরেই থাকি। বলুন ঠাকুর মশাই, আপনি কি বলতে চান? রাজামশাই ঘরের দরজা বন্ধ করে চোখের ইশারায় আমায় বসতে বললেন। যথাস্থানে বসে আমি বৈদ্যমশাইকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, রানীমা গর্ভবতী হয়েছেন তাও কতদিন হলো? বৈদ্যমশাইয়ের চোখে মুখে একটা ভয়ের আশঙ্কা দেখলুম। ইতস্তত করে বললেন, বিয়ে মানে প্রায় 11 মাস। কেন বলুন তো? বলেন কি, 10 মাস 10 দিনের মধ্যেই তো শিশুর শরীর ভূমিষ্ঠ হওয়ার যোগ্য হয়ে যায়। তবে এখনো কেন আপনি অপেক্ষা করছেন? রানীমা প্রসব যন্ত্রণা বোধ করেন না? প্রশ্ন শুনে বৈদ্যমশাইয়ের চোখ কপালে উঠল, কারণ উনি জানেন আমি যা বুঝতে পেরেছি তা ঠিক। চেয়ার থেকে ধড়ফড়িয়ে উঠে উনি দরজার সামনে গেলেন। ভেজানো দরজা খুলে নিয়ে একবার চারিদিক দেখে নিয়ে দরজা আটকে ছিটকিনি দিয়ে দিলেন। তারপর আগের জায়গায় ফিরে এসে ঢোক গিলে বললেন, মহারাজ, অন্যায় নেবেন না। আমি এখন যা বলতে চলেছি জানি এরপরে আপনি গর্দান নেবেন। তবে আমি যা করেছি মন্ত্রী মশাইয়ের কথাই করেছি। আপনার শ্যালক রমাপতি আপনি এখানে আমায় যেদিন নিয়ে আসেন সেদিন রাত্রে আমার ঘরে আসে এবং বলেন আমি যেন এ সন্তান প্রসবের সময় পিছিয়ে দিই, এবং আপনাকে বলি যে সন্তান এখনো পুষ্ট হয়নি। তবে আমি প্রথম যেদিন রানীমার কাছে শুনি যে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করছে বা হাত পা ছুটছে, এমন কোনো ইঙ্গিত উনি পাচ্ছেন কিনা, তখনই মনে খটকা লাগে যে 9 মাস 25 দিন হওয়ার পরেও সন্তানের স্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত তিনি পাননি। অর্থাৎ সন্তান আদৌ জীবিত আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়। কিন্তু মন্ত্রীর জীবন কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এবং আপনার মতো মহৎ মানুষের মন চোখের সামনে ভাঙতে দেখার কষ্ট, এই দুটোর কারণে আমি কি করব বুঝতে পারিনি মহারাজ। আমার মানসিকতার মৃত্যু হয়ে গেছে মহারাজ। শুধু শরীরটাকে শুলে চড়িয়ে দিন, শরীরটাকে। বৈদ্যমশাই থামলেন। রাজার চোখে দুঃখ এবং ক্রোধ সবকিছু মিশে রক্তবর্ণ হয়ে উঠেছে। তখন আমি বাকি কথাটুকু জানালাম রাজাকে। মহারাজ, আপনার শ্যালক অর্থাৎ আপনার রাজ্যের প্রধানমন্ত্রী সে ষড়যন্ত্র করে এই কাজ করেছে। তাকে বিশ্বাস করে আপনি যে জ্যোতিষী আনতে বলেছিলেন তার মাধ্যমেই সে আপনার সন্তানের মৃত্যুকে ডেকে এনেছে। শুধু তাই নয়, সে চায় আপনার অবর্তমানে সে এই রাজ্যের রাজা হোক। আমার কথা শেষ হতেই দেখলাম রাজামশাই দুহাত দিয়ে তার মুখ চেপে ধরলেন। বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবকিছুর হরণ একসঙ্গে হলে সে মানুষের অবস্থা কি হয় সেদিন চোখের সামনে দেখেছি। ওনার কষ্ট দেখে নিজেকে সামলাতে পারলুম না। এমন একটা কাজ করলাম যার পরিণতি কি আমি নিজেও জানি না। বৈদ্যমশাইকে বললাম, বৈদ্যমশাই, আপনি মহারাজকে নিয়ে রানীমার কক্ষে যান। আমি একটা শেষ চেষ্টা করতে চাই। আর হ্যাঁ, যাওয়ার সময় বৈঠকখানার দরজাটা বাইরে থেকে আটকে যাবেন। মন্ত্রী মশাই ভেতরেই থাক। নির্দেশ অনুযায়ী কাজ করলেন মহারাজ ও রাজবৈদ্য। আমি জানি না আমি কি করতে চলেছি বা কি করতে হবে আমায়। দৌড়ে গেলাম মূল ফটকের সেই প্রহরীর কাছে। ওনাকে দিয়ে কিছু শুকনো কাঠ আনিয়ে বললাম রাজবাড়ির ছাদে দিয়ে আসতে, কারণ আমি চাইছিলাম না আমার আশেপাশে কেউ থাকুক। প্রহরী আমায় ছাদ পর্যন্ত দিয়ে গেল এবং আশ্বাস দিল যে আমার এখানে কেউ আসবে না।
দ্রুত হাতে একটা ধুনি ধরিয়ে ফেললাম। বাদবাকি উপকরণ আমার পুঁটলিতেই ছিল, কিন্তু এত প্রতিকূলতা পেরিয়ে আসার পরও যে সেগুলো অক্ষত আছে এটা দেখে অবাক লাগলো। ধুনিতে আগুন লাগিয়ে উঠে দাঁড়ালাম। মুক্ত আকাশের দিকে তাকিয়ে বললাম, মা, আমি খুব ক্ষুদ্র একজন সাধক, তবে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি। এই রাজ্যের রাজার সন্তান যোগ ঘটার পরে তাকে মাতৃগর্ভে মেরে ফেলা হয়েছে। এটা তো নিয়তি হতে পারে না মা। এই সন্তান তুমি যদি ফিরিয়ে না দাও তবে তোমার মাতৃত্বের প্রমাণ কিভাবে পাবো? আমরা যে তোমার শক্তিতেই বাঁচি মা। দয়া করো মা, দয়া করো। এই কল্যাণময় রাজা এবং তার সোনার রাজ্যের উত্তরাধিকারী কোনো লোভী নিষ্ঠুর ব্যক্তি হতে পারে না। তুমি এদের কল্যাণ করো মা, তুমি এদের কল্যাণ করো। ওম কৃষধরি মহাচণ্ডী মুক্ত কেশিং বলি প্রিয়ে, কুলাচার প্রসন্নাস্যে নমস্তে শঙ্করায় প্রিয়ে, কুবক পুষ্প সন্ত্রিশে ত্রিপুরে ভয়নাশিনী, ভাগ্যোদয় সমতপন্নে নমস্তে বরবন্দিনী। উন্মাদের মতো মন্ত্র পড়ছি, কখন আমার পাশে সেই প্রহরী এসে দাঁড়িয়েছে বুঝিনি। আমার পাশে হাঁটু গেড়ে বসতেই চোখে পড়ল তাকে। ছাদের প্রবেশদ্বারে দেখলাম মহারাজ মেঘনাদ অশ্রু ভরা চোখে তার কোলে এক নবজাতককে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়ির উন্মুক্ত ছাদে সেদিন সত্যি মায়ের আবির্ভাব ঘটেছিল, যার প্রমাণ স্বরূপ আমরা তার প্রস্থান পর্ব দেখতে পেলাম। দেখলাম আমাদের ঠিক মাথার ওপরের থেকে ভেসে গেল একটা অবাক করা নীলচে রঙের আলোক রেখা, যার রাজ সাক্ষী হলাম আমি, রাজা ও সেই নবজাতক। এইটুকু বলে তারানাথ চুপ করল। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটি পাসিং শো তুলল ঠোঁটে, তারপর তাতে অগ্নি সংযোগ করে বলল, দুদিন আমি সেখানেই ছিলাম। তারপর পদ যেন আমায় আবার ডাকতে শুরু করলো। রাজামশাইয়ের কাছের থেকে অনুমতি চাইলে সে কোনো মতেই ছাড়তে চায় না। শেষে এদিকে এলে আবার এসে কয়েকদিন থাকবো এই আশ্বাস দিয়ে বেরিয়ে এলাম। মন্ত্রীর মৃত্যুদণ্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন রাজামশাই, কিন্তু জল্লাদ অনুপস্থিত থাকায় সে কর্মে কয়েকদিন দেরি হয়ে যায়। তবে সেই রাজ্যে আমি আরও একবার গেছি, সে কাহিনী না হয় পরে বলবো। কালকে তাহলে আবার এসো। নমস্কার, এতক্ষণ শুনছিলেন রাজদেবী প্রোডাকশনে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প রাজবাড়ির চিলেকোঠায়। আমি রাজপ্রতাপ বসু, আপনাদের গল্প পাঠক। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মহলে গল্পটিকে শেয়ার করে রাজদেবী প্রোডাকশনের প্রতি আপনাদের ভালোবাসা ছড়িয়ে দিতে সাহায্য করবেন। রাজদেবী প্রোডাকশনের প্রজেক্ট পাসিং শো সিজন 4 চলছিল। আমরা বলেছিলাম মোট 4টি খণ্ডে আসবে প্রজেক্ট পাসিং শো সিজন 4, যার 2টি পর্ব ইতিমধ্যেই রাজদেবী প্রোডাকশনের পর্দায় আপনারা শুনে ফেলেছেন। তবে বর্তমানে আমাদের চ্যানেলের রিচ তুলনামূলক ডাউন থাকায় আমরা এত বড় প্রজেক্ট এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে পারছি না। তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তবে প্রজেক্ট পাসিং শো সিজন 4 এর পরবর্তী 2টি পর্ব আমরা একত্রে নিয়ে আসব আপনাদের সামনে। এই আশা রেখে আজকের গল্পটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন, সঙ্গে থাকুন আমাদের।